তখন রাত প্রায় 1:30। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে গন্তব্যের দিকে এগিয়ে চলেছিল এয়ার ট্রান্সঅ্যাট ফ্লাইট 236। কানাডার টরন্টো থেকে পর্তুগালের লিসবনে যাচ্ছিল এই ট্রান্স আটলান্টিক বিমানটি। প্রায় 4 ঘন্টা হয়ে গেছিল বিমানটি উড়ে চলেছে। এখনও পর্যন্ত সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই এই সময় ককপিটের পাইলটদের সামনে একটা এমার্জেন্সি অ্যালার্ট শো করে। এটি ছিল বিমানের ফিউল শেষ হয়ে যাওয়ার ওয়ার্নিং। আটলান্টিক মহাসাগরের 39,000 ফুট ওপরে উঠতে থাকা বিমান 236-এর ফিউল শেষ হয়ে গেছিল। পাইলটদের হোশ উড়ে যায়, কারণ তারা এই সময় আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝ বরাবর ছিল, আর দূর দূরান্ত পর্যন্ত কোনো জায়গা দেখা যাচ্ছিল না। অর্থাৎ এখন পাইলটদের সামনে একটাই রাস্তা ছিল, যা হচ্ছে বিমানে বসে থাকা 293 জন যাত্রী সমেত বিমানটিকে এই মহাসমুদ্রে ল্যান্ড করিয়ে দেওয়া। যেই সিদ্ধান্তটা প্রায় লক করা হয়ে গেছিল, কিন্তু এই সময় এই বিমানটির সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যা কোনো মিরাক্কেলের চেয়ে কিছু কম ছিল না। কি হয়েছিল আটলান্টিক মহাসাগরের মাঝে 39,000 ফিট উচ্চতায় উঠতে থাকা বিমান এয়ার ট্রান্সঅ্যাট ফ্লাইট 236-এর সাথে? চলো আজকের ভিডিওতে সেটাই দেখব। 24শে আগস্ট 2001 রাত 8:52 এয়ার ট্রান্সঅ্যাট এয়ারলাইনের এয়ারবাস A330 কানাডার টরন্টো থেকে পর্তুগালের লিসবনের উদ্দেশ্যে রওনা দেয়। টানা 7 ঘন্টা লম্বা একটা জার্নি ছিল, যাতে 293 জন যাত্রী, 2 জন পাইলট এবং 13 জন ক্রু মেম্বার ছিল। টেক অফ করার আগে বিমানটিতে প্রায় 46.9 মেট্রিক টন ফিউল ভরা হয়েছিল, যা প্রয়োজনের চেয়ে 4.5 টন বেশি ছিল। বিমানটি ওড়াচ্ছিল 48 বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট পিচি এবং 28 বছর বয়সের ফার্স্ট অফিসার ডার্ক ডিজেগার। ক্যাপ্টেন রবার্টের প্রায় 16,800 ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল, যার মধ্যে 796 ঘন্টা তো সে এই এয়ারবাস A330-এর মধ্যেই কাটিয়েছে। ফার্স্ট অফিসার ডিজেগারেরও 4,800 ঘন্টার অভিজ্ঞতা ছিল, যার মধ্যে 386 ঘন্টা সে এই বিমানটি উড়িয়েছে। অর্থাৎ 2 জন পাইলটই বলতে গেলে অসম্ভব অভিজ্ঞ পাইলট ছিল। যাত্রীদের বোর্ডিং হয়ে যাওয়ার পর রাত 8:52 নাগাদ বিমানটি উড়ান দেয়। স্বাভাবিকভাবেই কিছুক্ষণের মধ্যে বিমানটি 39,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়, যেটাই এই বিমানের ক্রুইজিং উচ্চতা ছিল। উড়ানের পর আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে বিমানটির সোজা পর্তুগালের রাজধানী লিসবন পৌঁছানোর কথা। অর্ধেক যাত্রী তখন ঘুমিয়ে পড়েছিল। ক্রু মেম্বার্স এবং পাইলটদেরও তেমন কাজ ছিল না। 3 ঘন্টা 46 মিনিট ধরে বিমানটি উড়ে চলেছে। এখন বিমানটি আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর অবস্থান করছিল। তখন রাত 1:03। হঠাৎই ক্যাপ্টেন রবার্ট বিমানের ককপিটে একটা আশ্চর্যজনক অ্যালার্ট লক্ষ্য করে। এর ঠিক 27 মিনিট পর তাদের সামনে একটা বিপদ সংকেত শো করতে শুরু করে, যেটা ছিল 2 নম্বর ইঞ্জিনে হাই অয়েল প্রেশার এবং লো অয়েল টেম্পারেচারের সতর্কতা, যেটা ইনডাইরেক্টলি বুঝিয়ে দিচ্ছিল যে বিমানে ফিউল কমে গেছে। এবার এরকম ধরনের লম্বা জার্নিতে এরকম ফিউল কমে যাওয়ার অ্যালার্ট শো করাটা নর্মাল ব্যাপার ছিল, যা পাইলটরা নিজেরাই আর ক্রু মেম্বারদের সাহায্য নিয়ে ককপিট থেকেই ঠিক করে ফেলত। তবে এই A330-এ যে অ্যালার্ট শো হচ্ছিল ওটা নর্মাল ছিল না। ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসারের এই বিমানটিতে এত অভিজ্ঞতা ছিল ঠিকই, তবে এর আগে কখনো তারা এরকম সতর্কতা দেখেনি। সেজন্য তারা ফ্লাইট ম্যানুয়াল বের করে এই ব্যাপারটাকে ভালো করে বোঝার চেষ্টা করে। তবে ফ্লাইট ম্যানুয়ালেও এর ব্যাপারে কিছু লেখা ছিল না। পাইলটরা চাইলেই এই অ্যালার্টটাকে ইগনোর করতে পারত, কিন্তু এটা তো বুঝতে হবে যে তারা মাঝ সমুদ্রের ওপরে ছিল, সেজন্য সহজেই এরকম রিস্ক তারা নিতে পারত না। তাই ক্যাপ্টেন রবার্ট তখন এই ব্যাপারটায় আরও কিছুটা জানার জন্য এয়ার ট্রান্সঅ্যাট এর মেনটেন্যান্স কন্ট্রোল সেন্টার থেকে সাহায্য চায়। তবে আশ্চর্যকর বিষয় হচ্ছে যে মেনটেন্যান্স রুমের কাছেও এই রকম এররের কোনো সমাধান ছিল না। মেনটেন্যান্স টিম তখন পাইলটদেরকে জানিয়ে দেয় যে তারা যেন এই সতর্কতাটাকে ফলো করে, আর যখনই কিছু জানতে পারবে তখনই সেটা কন্ট্রোল রুমকে জানাতে। এইভাবেই আরও কিছুক্ষণ কেটে যায়।
পাইলটরাও ধরে নেয় যে এটা হয়তো কোনো সেন্সার খারাপ হওয়ার জন্য শো করছে, নর্মাল একটা বিষয়। কিন্তু এইবার আধ ঘন্টা পর রাত 1:36 নাগাদ আরও একটা অ্যালার্ম বেজে ওঠে, যা ছিল ফিউল ইমব্যালেন্সের অ্যালার্ম। আসলে বিমানের দুটো উইংসে সমানভাবে ফিউল লোড করা থাকে, তবে কখনো কখনো একদিকে কম আর একদিকে একটু বেশি হয়ে যাওয়ার কারণে ককপিটে ইমব্যালেন্সের ওয়ার্নিং শো করে। তবে এই প্রবলেমটাও পাইলটরা ককপিটে বসে থেকেই ঠিক করে ফেলতে পারে। এখানেও পাইলটরা সেটাই করে। বিমানের রাইট উইংয়ে ফিউল কম ছিল, সেই জন্য তারা লেফট উইং থেকে রাইট উইংয়ে ফিউল ট্রান্সফার করে নেয় আর কোনোভাবেই এই সমস্যাটা থেকেও মুক্ত হয়ে যায়। তবে ক্যাপ্টেন রবার্ট আর ডিজেগার এটা বুঝতে পারে না যে তারা এখন এমন কিছু করে ফেলেছে যার জন্য বিপদ আরও বেড়ে গেছে। আসলে এই ফিউল ট্রান্সফারের পর 2 নম্বর ইঞ্জিনে অয়েল টেম্পারেচার কমতে শুরু করে এবং অয়েল প্রেশার বাড়তে শুরু করে। পাইলটরা বুঝতে পারে যে অনেক খারাপ কিছু ঘটতে চলেছে, সেই জন্য তারাও বিষয়টায় মনোযোগ দেয়। বিমানটা এই সময় আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর ছিল। দূর দূর পর্যন্ত কোনো মাটি দেখা যাচ্ছিল না। ওদের কাছাকাছি যেই এয়ারপোর্টটা ছিল সেটা ছিল পর্তুগালের অ্যাজোরেস আইল্যান্ডের লাজেস এয়ারবেস। পাইলটরা তখনই সেই এয়ারপোর্ট অথরিটি সান্তা মারিয়া ওসিয়ানিক এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে আর এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য অনুমতি চায়। ওরা লাজেস এয়ারবেসে ল্যান্ডিং করবার অনুমতি পেয়ে যায়, সেই জন্য বিমানটাকে ওরা এইবার সেই দিকেই ঘুরিয়ে নেয়। ক্যাপ্টেন রবার্ট বুঝতে পারে যে ওদের বিমানে প্রতি 1 সেকেন্ডে 1 গ্যালন করে ফিউল কমে যাচ্ছিল, আর বিমানে এখন মাত্র 7 টন ফিউলই বাকি ছিল, যার হিসাবে পরবর্তী আধ ঘন্টা মতোই বিমানটি ওড়ার মতো ছিল। যেখানে লাজেস এয়ারবেস ওরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছে সেখান থেকে 280 কিলোমিটার দূর ছিল, অর্থাৎ ওদের কাছে এখন সেখানে পৌঁছানোর মতো ফিউলও ছিল না। তবুও তারা কোনো রকমে লাজেস এয়ারবেসে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। কিন্তু এই পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে যখন রাত 2:13 বিমানের রাইট উইংয়ের 2 নম্বর ইঞ্জিনে আগুন ধরে যায়। পাইলটদের হোশ উড়ে যায়। বিমানের এখন একটাই ইঞ্জিন কাজ করছিল এবং তাতেও খুবই কম ফিউল বেঁচেছিল। আর এখন যা কিছুই ঘটেছিল এরপর বাস্তব ওদের সামনে এটাই ছিল যে একটাই ইঞ্জিন ঠিক ছিল আর ওটাই ওদের বিমানের শেষ ভরসা ছিল। বিমানটিকে একটা ইঞ্জিনে ওড়ানোর জন্য ক্যাপ্টেন রবার্ট বিমানটিকে 39,000 ফিট উচ্চতা থেকে নামিয়ে 33,000 ফিটে নিয়ে চলে আসে। ফিউল তখনও ভয়ঙ্করভাবে কমে যাচ্ছিল। পাইলটরা ভাবে হয়তো কোনো লিকেজ আছে, সেজন্য তারা সেই লিকেজটা খোঁজার চেষ্টা করে, তবে অন্ধকারে তারা কিছুই খুঁজে পায় না। এই সময় মেনটেনেন্স কন্ট্রোল সেন্টার ওদের সাথে যোগাযোগ করে আর বিমানটিকে 33,000 ফিট থেকেও নামিয়ে 20,000 ফিট উচ্চতায় নিয়ে আসতে বলে, যাতে যদি কোনো লিকেজ থাকে সেটা খুঁজে পাওয়া যায়। তবে পাইলটরা এই রিস্কটা নিতে পারছিল না, কারণ একবার যদি 20,000 ফিট নিচে নামিয়ে আনা হয় বিমানটিকে আর তারপর যদি লিকেজ খুঁজেও পাওয়া যায়, তখন আর বিমানটিকে উপরে তোলা সম্ভব হতো না, আর তাদেরকে না চাইতেও সমুদ্রেই ল্যান্ড করাতে হতো। এই সময় একটু এদিক ওদিক হয়ে গেলেই বিমানটি সমুদ্রে তলিয়ে যেত। সেই জন্যই পাইলটরা মেনটেনেন্স ইউনিটের কথা শোনে না। তারা কোনো ধরনের রিস্ক না নিয়ে 33,000 ফুট উঁচুতেই স্টে করে থাকে। পাইলটদের এখনও এই বিশ্বাসটুকু ছিল যে তারা একটা ইঞ্জিনের সাহায্যে লাজেস এয়ারবেসে সফলভাবে ল্যান্ডিং করতে পারবে। সেজন্য এয়ারপোর্ট অথরিটিও ল্যান্ডিংয়ের সময় যাতে কোনো সমস্যা না হয় সেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিল। বিমানটি লাজেস এয়ারপোর্টের কিছুটা কাছে চলেই এসেছিল, কিন্তু এই সময় হঠাৎ করেই বিমানের 1 নম্বর ইঞ্জিনেও আগুন ধরে যায়। এখন এটা তো কনফার্ম হয়ে গেছিল যে বিমানের কোথাও না কোথাও থেকে লিকেজ তো হচ্ছেই, তবে এই বিষয়টার সমাধান খুঁজেও এখন কোনো লাভ হতো না, কারণ দুটো ইঞ্জিনই এখন খারাপ হয়ে গেছিল। এই ইঞ্জিনটা খারাপ হওয়ার সাথে সাথেই বিমানের ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। যদিও র্যাম এয়ার টারবাইনের সাহায্যে বিমানের এমার্জেন্সি পাওয়ার কাজ করছিল, যেটার সাহায্যে বিমানটিকে ওড়ানো সম্ভব ছিল। রাত তখন 2:30। বিমানের প্যাসেঞ্জার কেবিনে অক্সিজেন মাস্কগুলো নেমে আসে, যা দেখে যাত্রীরাও এইবার মারাত্মক ঘাবড়ে ওঠে। বিমান এতক্ষণে 30,000 ফুট উচ্চতায় চলে এসেছিল, আর এইবার বিমানটি গ্লাইডিং করতে শুরু করে দেয়। এখানে গ্লাইড করার অর্থ হচ্ছে যখন কোনো বিমান নিজের ভার্টিক্যাল ডিস্টেন্স অতিক্রম করে তখন সেই রেশিওতেই বিমানটি হরিজন্টাল ডিস্টেন্সও অতিক্রম করতে শুরু করে।
আর বিভিন্ন বিমানেরই প্রায় আলাদা আলাদা গ্লাইড রেশিও হয়ে থাকে। যেমন এই এয়ারবাস A330-এর গ্লাইডিং রেশিও ছিল 15:1, অর্থাৎ প্রতি 15 ফুট সামনে এগোনোর সাথেই 1 ফুট করে নিচে নামতে শুরু করেছিল বিমানটি। লাজেস এয়ারবেস থেকে এখন মাত্র 125 কিলোমিটার দূরে অবস্থান করছিল এয়ারবাস A330, যা গ্লাইডিংয়ের মধ্যেই কভার করা যেত। কিন্তু এই সময় পাইলটদের সামনে আরও একটা সমস্যা এসে হাজির হয়। গ্লাইড করতে করতে বিমানটি অ্যাজোরেস আইল্যান্ডের এতটাই কাছে চলে এসেছিল যে বিমান আর আইল্যান্ডের মাঝে মাত্র 15 কিলোমিটারই দূরত্ব ছিল। তবে প্রবলেম হচ্ছে, এখনও বিমানটি 20,000 ফুট ওপরে ছিল। পাইলটরা যদি এই উচ্চতা থেকে সোজা ল্যান্ড করানোর চেষ্টা করে তাহলে বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। সেই জন্য পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ করে। এটিসি পাইলটদের ল্যান্ড করবার আগে একবার 360 ডিগ্রি রোটেট করবার আদেশ দেয়। পাইলটরাও সেটাই করে আর বিমানটিকে একবার 360 ডিগ্রি রাউন্ড করায়, যার ফলে বিমানটি 20,000 ফুট উঁচু থেকে কমে প্রায় 5,000 ফুট উচ্চতায় চলে আসে। তবে এই উচ্চতাও ল্যান্ডিংয়ের জন্য নিরাপদ ছিল না। সেই জন্য পাইলটরা এরপর বিমানটিকে নিয়ে বেশ কিছু এস টার্ন পারফর্ম করে আর বিমানটি তখন 2,000 ফুট উচ্চতায় নেমে আসে। আর কোনো বিমান ল্যান্ডিংয়ের জন্য এটি একদম সঠিক উচ্চতা ছিল। পাইলটরা এইবার বিমানটিকে লাজেস এয়ারবেসের রানওয়েতে নিয়ে চলে আসে। তবে এই ল্যান্ডিংটাও মোটেই সহজ বিষয় ছিল না। ল্যান্ড করার সাথে সাথেই বিমানের 12টা চাকার মধ্যে 8টা চাকা সম্পূর্ণ লক হয়ে যায়, যেখানে বিমানের স্পিডও তখন 370 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল। সেজন্য রানওয়ে ছুতেই বিমানটি অসম্ভব বাউন্স করতে শুরু করে আর সামনের দিকে ছুটতে থাকে। 10,000 ফুটের এই রানওয়েতে প্রায় 7,600 ফুট চলার পর বিমানে ব্রেক ধরে আর বিমানটি থামে। ইতিমধ্যেই বিমানের চাকার অর্ধেক টায়ারগুলো ফেটে গেছিল। এয়ারপোর্ট অথরিটির সহযোগিতার কারণেই অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে বিমানটি রক্ষা পায়। ল্যান্ডিংয়ের সময় প্যাসেঞ্জার্স কেবিনে মারাত্মক হইচই বেঁধে গেছিল, যার দরুন 14 জন প্যাসেঞ্জার এবং 2 জন ক্রু মেম্বারের একটু আধটু চোটও লেগেছিল। তবে কারোরই তেমন কোনো ক্ষতি হয়নি। এয়ার ট্রান্সট এয়ারলাইনের এই ফ্লাইট 236 পরবর্তীকালে ইতিহাসের সবচেয়ে লম্বা দূরত্ব কোনো ইঞ্জিন ছাড়াই 121 কিলোমিটারের দূরত্ব গ্লাইড করবার প্রথম বিমান হয়ে দাঁড়ায়। সেজন্য বিমানটিকে অ্যাজোরেস গ্লাইডারও বলা হয়ে থাকে। ওই ঘটনার পর পর্তুগিজ অ্যাভিয়েশন অ্যাক্সিডেন্ট প্রিভেনশন অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট GPIAA যখন ইনভেস্টিগেট করে তো জানা যায় বিমানটি ওড়ার আগে মেনটেন্যান্স ক্রু বিমানের হাইড্রোলিক সিস্টেমে একটা ভুল পার্টস ইনস্টল করে দিয়েছিল, যে কারণেই ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেই পার্টসটা খারাপ হয়ে যায় আর বিমান থেকে ফিউল লিক করতে শুরু করে, যার ফলে বিমানের 2টো ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এই ঘটনায় এয়ার ট্রান্সট এয়ারলাইনের অনেক গাফিলতি ছিল। সেজন্য কানাডা সরকার থেকে ওই সময় এই কোম্পানিকে $2.5 লাখ কানাডিয়ান ডলার ফাইন করে, যা কানাডার ইতিহাসে সবচেয়ে বড় ফাইন ছিল। এয়ার ট্রান্সটও সেই জন্য ভবিষ্যতে নিজেদের বিমানে জরুরি পরিবর্তন নিয়ে আসে, যাতে এই ধরনের কোনো সমস্যা দ্বিতীয়বার আর তাদেরকে ফেস করতে না হয়। ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই দারুণ দারুণ ইন্টারেস্টিং ভিডিও বাংলায় দেখতে।